আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে রোহিঙ্গা সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। মারুফ রেজা রিপোর্ট। বুধবার বেলা 11:15টায় স্ত্রী সবিতা কোবিন্দকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম। পরে বিমানবন্দরের সংবর্ধনা আনুষ্ঠানিকতায় যোগ দেন ভারতের রাষ্ট্রপতি। তাতে সুসজ্জিত দলের গার্ড অব অনার গ্রহণের পর প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে বিমানবন্দর থেকে ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান রামনাথ কোবিন্দ। নিজের অনুভূতির কথা জানান পরিদর্শন বইতেও। স্মৃতিসৌধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে সই করেন রামনাথ। পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। একটি বড় হচ্ছে স্টেবিলিটি, শুধু বাংলাদেশের স্টেবিলিটি না, অত্র অঞ্চলে একটা স্টেবিলিটি আনয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। এই স্টেবিলিটি শুধু বাংলাদেশের জন্য, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের স্টেবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্টেবিলিটি খুব প্রয়োজন। রামনাথের এবারের সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলেও জানান মন্ত্রী। এই যে সুসম্পর্ক এখন সোনালী অধ্যায়, এইটা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়, কারণ আমরা সব ধরনের বড় বড় সমস্যা, নিজেদের মধ্যে সমস্যাগুলো আলাপ আলোচনার মধ্যে আগামী ৫০ বছর আমরা আশা করি যে আমরা বিভিন্ন দিকে মিউচুয়ালি উভয় দেশে আমরা একে অপরের সাহায্য করে সবাই আমরা উন্নতির শিখরে পৌঁছব। সফরের দ্বিতীয় দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ ও পরে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনে তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। এ বিষয়ে আরও জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রুহুল আমিন তুহিন, বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রপতির বৈঠকের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ফাহমিদা, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই সফরে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, দুই দেশের বন্ধুত্বের যে ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন। আজ প্রথম দিন খুব ব্যস্ততম সময় তিনি পার করেছেন। সকালে বিমানবন্দরে অবতরণের পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন। তারপরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার যে আবাসস্থল বাংলাদেশে, সেখানে তিনি বেশ কয়েকটি বৈঠক ইতিমধ্যে করেছেন এবং আজকের সর্বশেষ কর্মসূচি যেটি আমাদের জানা মতে, সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতির সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার যে নৈশভোজের আয়োজন, সেই আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন। তো সেই অংশগ্রহণের প্রক্রিয়া চলছে, এখনো তিনি এসে পৌঁছাননি। আর কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো বঙ্গভবনে এসে পৌঁছাবেন এবং সেই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও অংশ নেবেন। এছাড়া দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে নিমন্ত্রিত, তারাও এখানে অংশ নেবেন। তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের প্রথম যে দিন, সেই প্রথম দিনের কর্মসূচি কিন্তু শেষ হবে এবং এই সব কিছু নিয়ে
ভারতের পররাষ্ট্র সচিব তিনি একটি সংবাদ সম্মেলনও করবেন আজকে। পরবর্তীতে আগামীকাল আরও বেশ কিছু, আগামীকাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বেশ কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোতে রামনাথ কোবিন্দ তিনি অংশগ্রহণ করবেন। এই আমরা দেখছি যে ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী যে বহর, সেই বহর কিন্তু চলে এসেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন এই বঙ্গভবনে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ সংবাদ। ফাহমিদা। তুহিন, ধন্যবাদ আপনাকে। বঙ্গভবন থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সব শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন অভি ইসলাম। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। বিজয় ছিনিয়ে আনা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ চত্বরে ধোয়া মোছা সহ চত্বরের সৌন্দর্য বর্ধনে রং তুলি দিয়ে রাঙানো হয়েছে লাল রঙের সিরামিকের ইটগুলো। ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি মেরামত, উদ্যানের সৌন্দর্য বর্ধন, আগাছা কেটে পরিষ্কার করা হয়েছে। দিবসটিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হওয়ার কথা জানালেন গণপূর্ত বিভাগের এই প্রধান প্রকৌশলী। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, রং তুলির কাজ, সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের তদারকিতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দেওয়া 3 বাহিনীর গার্ড অফ অনারের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সিসিটিভি ক্যামেরা সংযোজন সহ শেষ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজও। সব জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের কোথাও কোথাও আমাদের ওয়াচ টাওয়ার থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সকল ধরনের। সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করা প্রয়োজন, সকল ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করব। 16 ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভারে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। অভি ইসলাম, টিভি। তলাবিহীন ঝুড়ির অপবাদ নিয়ে যাত্রা শুরুর 50 বছরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই অর্জনে বিশেষ অবদান গ্রামীণ অর্থনীতির। খাদ্যের চাহিদা মিটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে গতিশীল করেছে গ্রামের খেটে খাওয়া মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বায়নের যুগে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানো এখন বড় চ্যালেঞ্জ। শাকিবুর রহমানের রিপোর্ট। মহামারীর ধাক্কায় যখন বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো হিমশিম খাচ্ছে, তখন খাদ্য উৎপাদন আর সরবরাহ ঠিক রেখে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এর পেছনে বড় অবদান গ্রামে বাস করা খেটে খাওয়া প্রায় 2/3 মানুষের। পরিবর্তনের হাওয়ায় 70-এর দশকের অজপাড়াগা এখন খুঁজে পাওয়া কঠিন। এক সময়ের প্রত্যন্ত এলাকায় এখন পৌঁছেছে বিদ্যুৎ, সড়কগুলো হয়েছে পাকা। উত্তরের মঙ্গা বিদায় নিয়েছে বেশ কবছর আগেই। শিক্ষার আলোয় আলোকিত গ্রামের মেয়েরাও। স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে দোরগোড়ায়। পিছিয়ে থাকা কুড়িগ্রাম আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাদের মনের মধ্যে যত কুসংস্কার ছিল, এখন সেই কুসংস্কারটা তাদের মন থেকে বিলীন হয়ে গেছে। গ্রামে তো ক্লিনিং হয়েছে, খুব সুবিধে। আমরা টিভি খুব সব কিনছি, এখন ফ্রিজ কেনার জন্য চেষ্টা করতেছি। রাস্তাটা হাওয়াতে, পাকা হাওয়াতে হয়তো মানুষের খুব আলাদা সুখ শান্তি আছে। গ্রামীণ জীবনে সবচেয়ে বেশি উন্নয়ন কৃষিখাতে। সার্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতেও কৃষকের ভূমিকা অগ্রগণ্য। অর্থনীতির যে স্থিতিশীলতা, এই এমনকি মূল্যস্ফীতির যে স্থিতিশীলতা, এটার জন্য আমাদের কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃষির যে প্রোডাকশন, মানে গ্রেইন প্রোডাকশন, যেটা যে আমাদের দানা ফসল, সেটা 4 গুণেরও বেশি 50 বছরে উন্নতি করেছে।
তবে উন্নয়নের পাশাপাশি আছে বেশ কিছু চ্যালেঞ্জ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দিতে পারলে গ্রামীণ জীবনের আরও আধুনিকায়ন সম্ভব বলে মনে করেন এই অর্থনীতিবিদ। গ্রামীণ অর্থনীতি শহরের অর্থনীতির সাথে, গ্রামীণ সমাজ শহরের সমাজের সাথে যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের সমাজের সাথে বিশ্ব সমাজ যুক্ত হচ্ছে। সুতরাং এই কানেক্টিভিটি যেটা বাড়ছে সেটাকে ম্যানেজ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিউনিটি হসপিটালগুলোকে আরও উন্নত করা, সেখানে যেন প্রাথমিক টেস্টগুলো যেন আমরা করে ফেলতে পারি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, আমার গ্রাম আমার শহর প্রকল্পের মাধ্যমে গ্রামে সব নাগরিক সেবা নিশ্চিত করতে চায় সরকার। আমার গ্রাম আমার শহর, শহরের সকল সুবিধা গ্রামে যাতে পরিকল্পিতভাবে পৌঁছায় দেওয়া যায় সেই জন্য আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করা গেলে উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছানো যাবে বলছে খেটে খাওয়া মানুষগুলো। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কলেজে ময়না তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নিহত ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সহপাঠী ও স্বজনদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেঘলাকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় স্বামী ইফতেখার আবেদিনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন AR বাদল। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার স্বামী ইফতেখার আবেদিনকে হাজির করা হয়। পুলিশ 7 দিন রিমান্ড চাইলে আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। বাদীপক্ষের আইনজীবী বলেন, ইলমার শরীরে দাগ দেখে মনে হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড, তাই এ বিষয়ে বিস্তারিত জানতেই আসামিকে রিমান্ড চাওয়া হয়। ভিকটিমের শরীরে অনেকগুলো ক্ষতর চিহ্ন, যা কিনা সুস্পষ্ট যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আদালতে দাবি করেন, এটি হত্যা নয়, আত্মহত্যা। ভিকটিম তিনি মানসিকভাবে অসুস্থ, এই কথাটা আমরা বিজ্ঞ আদালতে বোঝানোর চেষ্টা করি এবং এটা হত্যা না, এটা আত্মহত্যা। অন্যদিকে ইলমা চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাক্তার ফারহানা ইয়াসমিন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদরের মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা মা, তাদের দাবি মেঘলাকে হত্যা করেছে স্বামী ইফতেখার ও তার পরিবারের সদস্যরা। আমাকে সমস্ত জিনিস বন্ধ, সবার ব্লক করা, সারাটা শরীরে তারে এমনি হত্যা করা নাই, তারে তিলে তিলে তারে একদিনে মারে নাই, মারতে মারতে তারে শেষ করে ফেলেছে। মেঘলার বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা জানান, ইলমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত জানতাম আত্মহত্যা, এরপরে গিয়ে দেখি যে ওর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন। এটা আসলে আত্মহত্যা মানা যায় না। যে হত্যাটা হইলো, এই হত্যার বিচার তো হবে এবং এটা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই হয় সেই আমরা দাবি জানাচ্ছি। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় বনানীর বাসা থেকে হাসপাতালে নেয়ার পর মারা যান নৃত্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলা। AR বাদল, RTV, ঢাকা। এদিকে মৃত্যুর কারণ জানতে পুনরায় ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম হোসেনের মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ সাদাতের উপস্থিতিতে তার মৃতদেহ তোলা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত এবং নমুনা সংগ্রহ শেষে একই কবরে আবারও তাকে দাফন করা হবে। গেল 30 নভেম্বর কুয়েটের একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন, এরপরই তিনি বাসায় ফিরে মারা যান। বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। অনুষ্ঠানকে ঘিরে সদস্যদের অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ করে তা বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহমুদ হোসেন। দীর্ঘ 41 বছর আইন অঙ্গনের সাথে যুক্ত থেকে আগামী 31 ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। অবকাশের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বলেছেন। রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। মামলা জট কমাতে বিচারকের সংখ্যা দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চে এ সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তবে প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বর্জন কেন্দ্রিক নানা স্লোগান দেয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, পাল্টা স্লোগান দেয় আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও। সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জানান, বিদায় অনুষ্ঠানে সমিতির সদস্যদের অবজ্ঞা করা হয়েছে, তাই তারা এটি বর্জন করেছেন। আমি কিংবা অফিসকে আজকের সম্বর্ধনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়নি। আমি কিভাবে আমার সদস্যদেরকে আমন্ত্রণ জানাবো, যেখানে সম্পাদক নিজেই আমন্ত্রণ পাননি, সম্পাদককে নিজে জানানো হয়নি, সেখানে আমি আমার সদস্যদেরকে কিভাবে আমন্ত্রণ জানাবো? আমরা সুপ্রিম কোর্ট প্রশাসনের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক কারণেই বিএনপিপন্থীরা অনুষ্ঠান বর্জন করেছে। সাধারণ আইনজীবীরা এবং সিনিয়র আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আদালত ভবনের তিল ধারণের ঠাঁই ছিল না, এই ধরনের পরিবেশ ছিল। তো আমার মনে হয় সাধারণ আইনজীবীরা এটাকে গ্রহণ করেননি। ওনারা হয়তো ওনাদের রাজনৈতিক কারণে ওনারা এটা করেছেন, সেটা ওনারা ভালো বুঝবেন। প্রধান বিচারপতির অবসরের পর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথির উপর শুনানি হবে উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর। অবকাশের আগে আজই ছিল সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবস। এদিন মামলাটি বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চে কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি। নতুন বছরের প্রথম দিন থেকে কার্যক্রম শুরু হবে আদালতের, তখন নথির উপর শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সারা দেশে 40 লাখ অবৈধ 3 চাকার ইজি বাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ইজি বাইক আমদানি ও ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা দিয়েছে। তবে চালকরা এই নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জুলহাস কবিরের রিপোর্ট। প্রায় 40 লাখ অবৈধ ইজি বাইক চলাচল করে সারা দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে। 3 চাকার এই অবৈধ যানবাহন বন্ধে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের আন্দোলন চললেও তা খুব একটা কাজে আসেনি। অবশেষে বুধবার উচ্চ আদালত এসব ইজি বাইক চিহ্নিত করে সড়ক মহাসড়ক থেকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এর ফলে সড়ক মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা। অটোরিকশা মেন রোডে উঠলে যানজট বাড়বে এবং অ্যাক্সিডেন্ট বেড়ে যায়, লোকজনের ক্ষতি হয়। এই জন্য আমরা এই রায়কে স্বাগত জানাই। অটোরিক্সাগুলো হাইওয়ে রোডে যে বিপুলভাবে চালায়, তারা অশিক্ষিত, কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। অটোরিক্সা মহাসড়কে উঠতে নিষেধ করছে, সেজন্য আমি মনে করি যে এটা ভালো হয়েছে। তবে রাস্তায় ইজি বাইক চালাতে না পারলে বেকার হয়ে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান ইজি বাইকের চালকেরা। যদি এই গাড়ি ঘোড়া যদি আমাদের পথে হতো, আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নাই। আমার একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করাই, ঘর ভাড়া দিতে পারি, সব কিছু আমার এটার দ্বারা। এই বাহনটিকে বন্ধ করে দেয় বা এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে তো সাধারণ মানুষের যেরকম দুর্ভোগ সৃষ্টি হবে, এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও বিড়ম্বনার শিকার হবেন। আদালতের আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আদালতের রিট আবেদনটি দায়ের করেন বাঘা ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রুলে অবৈধ 3 হুইলার ইজি বাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, BRTA, NBR ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় ও NBR এর রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। ইজি বাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 13 ডিসেম্বর রিটটি দায়ের করা হয়। জুলহাস কবির, RTV, ঢাকা।
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন খুব দ্রুত ছড়ায়, তাই সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশকে যুক্তরাজ্য ৪১ লাখ ও জাপান ১৫ লাখ ডোজ কোভিড টিকা উপহার দিয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নন রেসিডেন্ট ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বললেন, ওমিক্রনে আক্রান্ত ৩ নারী ক্রিকেটার হাসপাতালে সুস্থ আছেন, তবে ওমিক্রনকে মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা তাগিদ দেন তিনি। আমাদের অনুষ্ঠানগুলো আমাদের বেপরোয়াভাবে করলে চলবে না। আমাদের অনুষ্ঠানে একটা সীমিত আকারে আমাদের অনুষ্ঠান করা উচিত। যে অনুষ্ঠানই হোক স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আমাদের করতে হবে। যারা আক্রান্ত হয়েছে আপনারা জানেন ৩ জন, তারা হাসপাতালে আছে, কোয়ারেন্টাইনে ছিল, তো সেখান থেকে আমরা হাসপাতালে রেখেছি। তাদের অবস্থা যে কোনো খারাপ হয়েছে সে কারণে নয়, ওটা জায়গা পরিবর্তন করতে হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য ও জাপানের কাছ থেকে করোনার টিকা নেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশকে যুক্তরাজ্য ৪১ লাখ ও জাপান ১৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টিকাগুলো স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জাপানি ২ শিশু জেসমিন মালিকা এবং লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। আর এই সময় শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আর এই সময় আগামী ৩ জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ। অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় টেকনাফ থানার সাবেক ওসি ও মেজর সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ আগামী ১৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ সময় প্রদীপ কুমার দাস আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দেন আদালত। এ সময় প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক। ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার এই রায় দেন। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুজিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় সবুজ ফকির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। এছাড়াও নড়াইলে আলাদা 2টি মাদক মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশে প্রথমবারের মতো জামানতবিহীন ইনস্ট্যান্ট ডিজিটাল ক্ষুদ্র ঋণ সেবা নিয়ে এলো সিটি ব্যাংক, যা বিকাশ অ্যাপের মাধ্যমে নিতে পারবে গ্রাহকরা। 9% ইন্টারেস্টে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে, যা পরিশোধ করতে 3 মাস সময় নির্ধারণ করা হয়। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে দৈনিক হারে ইন্টারেস্ট নির্ধারণ করবে ব্যাংকটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল ঋণ সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসার জায়গা নয়, এটা নৈতিকতা চর্চার জায়গা। 2022 শিক্ষাবর্ষে সরকারি স্কুলে 1ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেছেন তিনি। বিস্তারিত সাদিয়া কানিসের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত বছর 1ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এবারও সব শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হচ্ছে। এবার 80,091টি শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমে 75,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তিতে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। 2022 শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 1ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত কেন্দ্রীয়ভাবে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্কুলে ভর্তির এ লটারি হয়।
এই কার্যক্রম শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল লটারি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমার পাশাপাশি কোচিং বাণিজ্যের প্রভাব বন্ধ হয়েছে। এর মধ্যে মেধার সমতা একটা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত প্রতিযোগিতা, অসুস্থ একটা প্রতিযোগিতা, সেটি বন্ধ হয়েছে। ভর্তির সময় কোনো প্রতিষ্ঠান অনৈতিকভাবে বাড়তি ফি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মন্ত্রী। আমরা আশা করি, এটি আমাদের প্রত্যাশা, যে তারা সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। যদি অভিযোগ পাই আমরা এবং সে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। দেশের সব সরকারি স্কুল এই কার্যক্রমের আওতায় এলেও বেসরকারি অনেক স্কুলেই এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।